আমরা পড়ছি কোচ কাঞ্চন স্যারের লেখা সে বইটি বিখ্যাত বই পাগলা প্রেরণার। আর এই পাগলা প্রেরণারের আমরা আজকে পড়ব তৃতীয় অধ্যায়, পাগলা প্রেরণার মুভমেন্ট। পাগলা প্রেরণার মানে পাগলামি না, শুধু পাগলামি নয়, এটি একটা বিপ্লব। পাগলামি শব্দটা এসেছে নেতিবাচক নয়, বরং এটি একটি পজিটিভ অবশেষণ। পাগলা প্রেরণার হলেন সেই ব্যক্তি যিনি সাধারণ নিয়মের তোয়াক্কা না করে নিজের পাগলাটে বা অদ্ভুত আইডিয়াকে বাস্তব রূপ দেওয়ার জন্য জানপ্রাণ দিয়ে লড়ে যান। যেখানে সবাই না বলে বা ভয় পায়, সেখানে তিনি তার জেদ আর মেধা দিয়ে নতুন কিছু করে শেখান বা দেখান। পাগলা প্রেরণার শব্দটা আমি নিজে তৈরি করেছি, একটা পাগল এবং এন্টারপ্রেনারের শব্দের সংমিশ্রণ। কিন্তু এই শব্দের অর্থ শুধু ব্যবসায় নয়, একজন শিল্পী, লেখক, বৈজ্ঞানিক, রাজনীতিবিদ, শিক্ষক, এমনকি একজন সাধারণ মানুষও পাগলা প্রেরণার হতে পারে। যে কেউ যে স্ট্যাটাসকে ভাঙতে চায় সেই হচ্ছে পাগলা প্রেরণার। পাগলা প্রেরণার হলে সে মানুষ যে যুক্তি শব্দটাকে চ্যালেঞ্জ করে। পাগলা প্রেরণার মানে আপনি সেই মানুষ যে সমাজের লিমিট মানে না। পাগলা প্রেরণার হতে পারে একজন ডাক্তার যে প্রথাগত ব্যবসার চিন্তা ছেড়ে গ্রামের মানুষের জন্য ফ্রি ক্লিনিক খোলে। পাগলা প্রেরণার হতে পারে একজন শিক্ষক যে সেকেল স্কুল সিস্টেমকে চ্যালেঞ্জ করে তার ছাত্রদের আউট অফ দ্য বক্স চিন্তা করতে শেখায়। পাগলা প্রেরণার হতে পারে একজন গায়ক যে সস্তায় জনপ্রিয়তার পেছনে না ছুটে নিজের মৌলিক ধরন তৈরি করে পৃথিবীকে তাক লাগিয়ে দেয়। এমনকি পাগলা প্রেরণার হতে পারে সেই মা যে তার সন্তানকে জিপিএ 5 পাওয়ার প্রতিযোগিতায় না নামিয়ে একজন সোলফুল মানুষ হিসাবে গড়ে বড় করার সাহস দেখায়। মারিয়া মন্টেসরি এক জেদি ডাক্তারি পাগলামি। 1960 দশকের কথা, ইতালিতে মারিয়া মন্টেসরি নামে একজন ডাক্তার ছিলেন। সেই সময় পুরো শিক্ষা ব্যবস্থা ছিল কারাগারের মতো। শিশুদের শেখানো হতো কঠোর শৃঙ্খলা দিয়ে, চুপ করে বসো, মনোযোগ দিয়ে শোনো, যা বলছি সব মুখস্থ করো। ডাক্তার মারিয়া মন্টেসরির এই সিস্টেমটা দেখে চিৎকার করে উঠলেন। তিনি বললেন, এটা ভুল, এটা অন্যায়। শিশুরা রোবট নয়। শিশুরা শেখে খেলাধুলা করে, ঘুরে বেড়ায় আর স্পর্শ করে। তাদের কল্পনায় বন্দি করো না। ব্যাস, তৎকালীন সমাজ তার উপর ক্ষেপে উঠল। মানুষ তাকে ক্রেজি এনাফ বা পাগল বলে টিটকারি দিতে লাগলো। তাকে বলা হলো, ডাক্তার হয়ে শিক্ষায় গান দিচ্ছেন, নিজের কাজে মন দেন গে যান। শৃঙ্খলা ছাড়া কি পড়াশোনা হয়? আপনি তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছেন। কিন্তু মারিয়া মন্টেসরি ছিলেন একজন আপাদমস্তক পাগলা প্রেরণার। তিনি কারো কথা শুনেননি। তিনি নিজের সবটুকু শক্তি দিয়ে নিজের স্কুল খোলেন, নিজের আলাদা পদ্ধতি তৈরি করলেন। আজ 120 বছর পর ফলাফল কি? আজ পৃথিবীতে 110টি দেশে মন্টেসরি শিক্ষা পদ্ধতি রাজত্ব করছে। জানেন এই পদ্ধতি পরে কারা বড় হচ্ছেন? লেরি পেজ ও সেগ্রেল বিন, গুগলের প্রতিষ্ঠাতা, জেফ বেজোস অর্থাৎ অ্যামাজনের প্রতিষ্ঠাতা, সবাই মন্টেসরি স্কুলে পড়েছেন। তারা আজ বিশ্ব শাসন করছেন, কারণ শৈশব তাদের ডানা ছাঁটা হয়নি। আমাদের স্কুল সিস্টেমে প্যারেন্টিং পদ্ধতি এখনও সেই মান্দাত্তা আমলে আটকে আছে। পাগলদের জায়গা তৈরি করছে শুধু গন্ডগোল। আমাদের মায়েরা এখন বুঝে না যে নজরুল হতে ঝাঁকড়া চুল লাগে, সিথি করা চুল নয়। এখন বলুন, মারিয়া মন্টেসরি কি কোনো কর্পোরেট উদ্যোক্তা ছিলেন? না, তিনি ছিলেন একজন ডাক্তার। তিনি কি পাগলা প্রেরণার ছিলেন? হ্যাঁ, 101 বার হ্যাঁ। কারণ তিনি স্ট্যাটাস কো বা প্রথাগত নিয়মকে লাথি মেরে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি গড্ডালিকা প্রবাহ বা গা ভাসিয়ে দেননি। আপনার ভেতরে কি একজন মন্টেসরি আছে? তাকে এখনই জাগিয়ে তুলুন। আমরা পড়ছি তৃতীয় অধ্যায়। এবার পড়ব তৃতীয় অধ্যায়ের আরেকটি সেশন। পাগলা প্রেরণার মুভমেন্ট হচ্ছে সব পাগলদের সাপোর্ট সিস্টেম। যাদের কথা কখনো শুনিনি, যাদের স্বপ্নকে পাগলামি বলে চুপ করে দেওয়া হয়েছে, তাদেরকে সাহসকে বলা হয়েছে দায়িত্ব জ্ঞানহীন। পাগলা প্রেরণার তাদেরই কণ্ঠস্বর। পাগলা প্রেরণার ডিফেন্ড করে না, পাগলা প্রেরণার ডিক্লেয়ার করে।
হ্যাঁ, আমি পাগল, আমি পাগলা প্রেনার। কেন ওই বই? কেন এই বই? কেন এখনই? কেন এই বই? এর এক লাইন উত্তর হচ্ছে, পাগলারা ছাড়া দুনিয়া পাল্টায় না, তাই পাগলামি লাগবেই। এই বই পাগলাদের পাগলামি অফিসিয়াল গাইডলাইন ও স্বীকৃতি। আমা আমরা এমন এক যুগে বাস করি যেখানে স্বাভাবিক হওয়াটা একটি মহামারী। সবাই একই রকম ডিগ্রি নিচ্ছে, একই রকম চাকরি করছে, একই রকম বাড়ি কিনছে, একই রকম ছুটিতে যাচ্ছে এবং একই রকম অসুখী জীবনযাপন করছে। 2023 সাল থেকে এই পর্যন্ত গ্যালাপ সার্ভে বলেছে বিশ্বের 85% মানুষ তাদের কাজে অসন্তুষ্ট। ভাবেন তো, 10 জনের মধ্যে 8জনই প্রতিদিন এমন কিছু করছে যা তারা ঘৃণা করে, কারণ সমাজ তাদের শিখিয়েছে সেফ রুটে চলতে। স্বাভাবিকতার ফাঁদ। জন্মের পর থেকে আমাদের মগজ ধুলাই করা হয় স্বাভাবিক হওয়ার জন্য। মা বাবা বলেন অন্যদের মতো লক্ষ্মী হও, স্কুল বলে এই ইউনিফর্ম পরো আর সিলেবাসের বাইরে চিন্তা করো না, সমাজ বলে সবার মতো নিরাপদ একটা চাকরি করো আর লাইনে দাঁড়াও। ধীরে ধীরে আমরা এই স্বাভাবিক রোবটে পরিণত হই। আমরা এই স্টাইলে কথা বলি, একই ব্র্যান্ডের পোশাক পরি আর একই রকমের গড়পড়তার স্বপ্ন দেখি। কিন্তু ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, যাদের নাম আমরা আজ শ্রদ্ধাভরে স্মরণ করি তাদের কেউ নর্মাল ছিলেন না। স্বাভাবিক মানুষেরা ভিড় বাড়ায়, কিন্তু পাগলারা ইতিহাস পরিবর্তন করে। স্বাভাবিক হওয়া মানে নিজের ভেতরের ইউনিকনেসের গলা টিপে হত্যা করা। কেন আমাদের পাগলা প্রেরণার দরকার? পাগলা প্রেরণার মুভমেন্ট আপনাদের 4টি জিনিসে দেয়। 1 নম্বর হচ্ছে আইডেন্টিটি, আপনি আর নর্মাল নন, আপনি একজন পাগলা প্রেরণার। 2 নম্বর হচ্ছে ওনারশিপ, আপনার জীবন আপনার, সমাজের প্রত্যাশার নয়, নিজের দায়িত্ব নিজের কাঁধে নিন। 3 নম্বর হচ্ছে ভয়েস, পজিটিভ, যে কোনো পরিবর্তনের জন্য আপনার কথা বলার অধিকার আছে, এমনকি যদি সবাই দ্বিমত পোষণ করে। 4 নম্বর হচ্ছে সাহস, আপনি একা নন, লক্ষ লক্ষ পাগলা প্রেরণার আছে যারা এই যুদ্ধে লড়ছে। পাগলা প্রেরণা না হলে নর্মাল জীবনে আপনার জীবন্ত লাশ বানাচ্ছে। আপনি কি জানেন কেন আজ ঘরে ঘরে ডিপ্রেশন? কেন মানুষ এত অসুখী হওয়ার উপকরণ পেয়েও তাদের ভেতর মরে যাচ্ছে? WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একটি হাড় কাঁপানো রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হচ্ছে পৃথিবীর প্রায় 450 মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভুগছে এবং এই সংখ্যাটি পাগলা ঘোড়ার মতো প্রতি বছর বাড়ছে। কেন? কারণ আমরা একটি তথাকথিত নর্মাল জীবনযাপন করছি। এই নর্মাল জীবন আসলে একটা অদৃশ্য বিষ, যা আমাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমাদের এই নর্মাল জীবনের সংজ্ঞা কি? আমরা এমন কাজ করি যা আমরা মনে মনে ঘৃণা করি। আমরা এমন সব মানুষকে খুশি করতে সোশ্যাল মিডিয়া ব্যস্ত থাকি যাদেরকে আমরা চিনি না। আমরা নিজের স্বপ্নগুলো গলা টিপে হত্যা করি, কারণ সমাজ বলে আরে ভাই বাস্তবসম্মত হও, রিস্ক নিও না। সবচেয়ে বড় কথা, আমরা বাঁচি না, আমরা স্রেফ সারভাইভ করি বা টিকে থাকি। এবং এই নর্মাল জীবনে আমাদের আস্তে আস্তে মেরে ফেলছে। সবাই একটা ইনার ইন্টিমেশনে ভুগছে। আমি একবার এক 65 বছর বয়সের বৃদ্ধাকে করুণ গল্প শুনেছিলাম। মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা কি? তিনি ভেজা চোখে বলেছিলেন, আমি যা করেছি তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার বুক ফেটে যায় এটা ভেবে যে আমি করতে চেয়েছিলাম কিন্তু করিনি। আমি চেয়েছিলাম একজন আর্টিস্ট হতে, কিন্তু আমার বাবা বলেছিল আর্ট আর্টিস্টরা গরিব হয়, ইঞ্জিনিয়ারিং পড়ো। আমি শুনলাম। 60 বছর ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করেছি, ভালোই টাকা কামিয়েছি, কিন্তু একদিনও খুশি ছিলাম না। আজ মনে হচ্ছে আমি 60 বছর ইঞ্জিনিয়ারিং করিনি, বড় 60 বছর ধরে নিজের ভেতরকার শিল্পটাকে তিলে তিলে কবর দিয়েছি। এটাই নর্মাল জীবনের মূল্য। আপনি টাকা পাবেন, নিরাপত্তা পাবেন, সম্মান পাবেন, কিন্তু আপনি হারাবেন নিজেকে। পাগলা প্রেরণার ওর বিরুদ্ধে দাঁড়ায়। পাগলা প্রেরণাররা বলে, আমি বরং ঝুঁকি নিয়ে আমার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ব্যর্থ হব, তবু নিরাপদ জীবনের নামে নিজের আত্মাকে তিলে তিলে মারতে পারবো না। পাগলা প্রেরণার মানে আত্মাকে বাঁচানোর বিদ্রোহ। আমরা পড়ছি 3য় অধ্যায়ে পাগলা প্রেরণারের
কেন স্বাভাবিক মানুষেরা ব্যর্থ হয়? বেশিরভাগ মানুষ ট্যালেন্ট বা পরিশ্রমের অভাবে ব্যর্থ হয় না, তারা ফেইলের কারণ হচ্ছে স্বাভাবিক হতে চায়। তারা চায় সবাই তাদের পছন্দ করুক, তারা চায় সবার অ্যাপ্রুভাল, তারা চায় ঝুঁকি এড়াতে। কিন্তু ইতিহাস আমাদের শেখায় বিশাল ইম্প্যাক্ট বা নিরাপত্তা একসাথে আসে না, যে কোনো একটা বেছে নিতে হবে। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়ে বলেছিলেন বাল্ব আবিষ্কার করার আগে। একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন হাজারবার ব্যর্থ হওয়ার কেমন অনুভূতি। এডিসন উত্তর দিয়েছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটা উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে যা কাজ করে না। একজন স্বাভাবিক মানুষ 10বার চেষ্টা পরে হাল ছেড়ে দিত, কিন্তু এডিসন ছিলেন পাগল, তিনি হাজারবার চেষ্টা করেছিলেন কারণ এবং আজ আমরা যে আলো দেখছি সেটাই তার পাগলামির ফল। মহাত্মা গান্ধী যখন বলেন তিনি ব্রিটিশদের অহিংসভাবে তাড়াবেন, সবাই হেসেছিল। উইনস্টন চার্চিল তাকে বলেছিল অর্ধনগ্ন ফকির। ব্রিটিশ সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, কিভাবে একজন লাঠি হাতে মানুষ তার পরাজিত করবে। কিন্তু গান্ধী জানতেন যা ব্রিটিশরা জানতো না। তিনি জানতেন অহিংসা সহিংসতার চেয়েও বেশি শক্তিশালী। তিনি জানতেন নৈতিক শক্তি সামরিক শক্তির চেয়ে বেশি টেকসই। এবং 1947 সালে 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয়, পুরো দুনিয়া দেখলো একজন পাগল কিভাবে একটি সাম্রাজ্য ভেঙে ফেললো। এটাই স্বাভাবিক এবং পাগলদের পার্থক্য। স্বাভাবিক মানুষ বাস্তবতাকে মেনে নেয়, আর পাগল বাস্তবতা বদলে দেয়। পাগলাপেনার কখনো ট্যালেন্ট নয়, একটি চয়েস। এখনো তো আপনি বইয়ের পাতায় উল্টাতে উল্টাতে ভাবছেন এসব ইলন মাস্ক, স্টিভ জবস বা ওপার উইনফ্রিদের জন্য ঠিক আছে, তো তারা তো জিনিয়াস। কিন্তু আমি তো একজন অতি সাধারণ মানুষ, আমার না আছে অঢেল টাকা, না আছে গডফাদার, আমি কিভাবে পাগলা প্রেরণার হব? ভাইয়া অ্যান্ড ভইনেরা, ঠিক এই জায়গাটায় আমরা আটকে যাই। এটাই আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ। মানুষ মনে করে পাগলা প্রেরণার হওয়া মানে জন্মগতভাবে কোনো বিশেষ ক্ষমতা নিয়ে জন্মানো। তারা মনে করে তাদের রক্তে বুঝি আলাদা কোনো বারুদ থাকে। ভুল, একদম ভুল। পাগলা প্রেরণার হওয়া কোনো প্রতিভা নয়, এটি একটি সিদ্ধান্ত, এটি একটি পছন্দ। যে কেউ যে কোনো সময় তাদের পরিস্থিতি থেকে এই পছন্দটি করতে পারে। আপনি আজ যে অবস্থাটিতে থাকুন না কেন, একটি কঠিন সিদ্ধান্তের মাধ্যমে আপনি আপনার আইডেন্টিটি বদলে ফেলতে পারেন। পাগল হওয়া লজ্জার নয়, বরং পাগল না হওয়াটাই ঝুঁকিপূর্ণ। আপনি যদি এই পর্যন্ত পড়ে থাকেন, তার মানে আপনার ভেতরে একটা পাগল লুকিয়ে আছে, ছোট্ট, হয়তো ভীত, কিন্তু আছে। আমরা পড়ছি কোচকাঞ্চন স্যারের লেখা পাগলা প্রাণার বইটি 3য় অধ্যায়। তো 3য় অধ্যায়ের আরেকটি পর্ব হচ্ছে আপনার সামনে এখন দুটি পথ খোলা। 1 নম্বরে এই বই বন্ধ করুন, স্বাভাবিক জীবনে ফিরে যান। চলে চলছে চলছে গাড়ি, যাত্রাবাড়ির টাইপ। চাকরি করেন, বিজনেস করলেও ছোট পরিসরে, লোকে কি বলবে সেটাই ভাবুন। সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন, মন দিন, স্বপ্ন চাপা দিন, অজুহাত দিন এবং 60 বছর বয়সে অনুশোচনা করুন। আর পথ 2, আপনার ভেতরের পাগলাটাকে জাগান, স্বপ্ন দেখুন, ঝুঁকি নিন, ব্যর্থ হন, আবার উঠুন, রিয়েল অ্যাডভেঞ্চার লাইফ কাটাক। এভাবে যখন আপনি মরবেন তখন মনে করতে পারবেন আমি বেঁচে ছিলাম, সত্যিকারেই বেঁচে ছিলাম। চয়েস ইজ ইউর্স। এখন বুঝে দেখুন কি করবেন। চলুন এক অতি সাধারণ ডিভোর্সি সিঙ্গেল মাদারের গল্প শুনে আসি, তাতে অন্তত আপনি একটা রোল মডেল পাবেন। যে কে রাউলি, এক পাগল মায়ের জেদ। 1994 সালে এক বিষণ্ণ বিকেলের গল্প। তখন ইংল্যান্ডের জে কে রাউলিং নামে একটি নারী থাকতেন। তার জীবন তখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তিনি ছিলেন একজন ডিভোর্সি সিঙ্গেল মাদার। নিজের খাবার জোগাড় করার ক্ষমতা ছিল না, সরকারি সামান্য ভাতার উপর ভিত্তি করে কোনো মতে বেঁচেছিলেন। তার হাতে ছিল 2টি জিনিস, একটি ছোট কন্যা সন্তান এবং একটি পাগলাটের স্বপ্ন। হ্যারি পটার নামে সেই জাদুর গল্প লিখে শেষ করা। সবাই তাকে বলেছিল যে কে বাস্তবসম্মত হও, ফালতু লেখালেখি ছাড়ো, একটা কাজ খোঁজো, বাচ্চার জন্য দায়িত্বশীল মা হও। কিন্তু রাউলিং সেই
একটি সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেকে বললেন, আমি 1 বছর সময় নেব। যদি এই 1 বছরে আমি ব্যর্থ হই তবে আমি সাধারণ চাকরি খুঁজব, কিন্তু অন্তত একবার আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে দেখতে চাই। তার ফ্ল্যাটে হিটার চালানোর মতো টাকা ছিল না। কনকনে ঠান্ডায় ঘরে থাকা অসম্ভব ছিল বলে তিনি পাশের একটি ক্যাফেতে গিয়ে বসতেন। মেয়েকে ট্রলারে ঘুমিয়ে পড়িয়ে 1 কাপ কফি নিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা লিখতেন। জানেন তার যাত্রা কেমন ছিল? 12 জন পাবলিশার তাকে সির্ফ বের করে দিয়েছিল। তারা বলেছিল, বাচ্চারা এত লম্বা বই পড়ে না, জাদুর গল্পের দিন শেষ, এসব এখন আর চলে না। 13 নম্বর পাবলিশার যখন রাজি হলো, তারাও তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল, ঠিক আছে, 1000 কপি ছাপাবো, তবে বেশি আশা রেখো না। কাজ একটা জুটিয়ে নাও, এই জিনিসে খাবার জুটবে না। আজকের ইতিহাসে আপনি জানেন হ্যারি পটার সিরিজ 500 মিলিয়নের বেশি কপি বই বিক্রি হয়েছে, 80টি ভাষায় অনুদিত হয়েছে এবং জেকে রাউলিং আজ থেকে বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক। এখানে মজার ব্যাপারটা খেয়াল করুন, রাউলিং কিন্তু জন্মগতভাবে কোনো স্পেশাল কেউ ছিলেন না। তার কোনো প্রভাবশালী কালেকশনও ছিল না, তার টাকা ছিল না, এমনকি লেখালেখিতেও তার ভালো কোনো ডিগ্রিও ছিল না। যা ছিল তার একটা চয়েস বা পছন্দ। তিনি পছন্দ করেছিলেন পাগল হতে, তিনি পছন্দ করেছিলেন স্বপ্ন দেখতে যখন চারপাশে সবাই তাকে বলেছিল বাস্তবসম্মত হও। তিনি তার অভাবের চেয়েও তার স্বপ্নকে বড় করে দেখেছিলেন। এটাই হচ্ছে পাগলাপ্রেনারশিপ। আপনি কি আজ নিজের চয়েসটাই করবেন? পাগলাপ্রেনার হওয়ার কোনো মিরাকল নয়। আপনি যখন সিদ্ধান্ত নেন যে আমি আমার বর্তমান পরিস্থিতির চেয়েও বড় কিছু পাওয়ার যোগ্য, তখন আপনার ভেতরে একজন পাগলাপ্রেনার জন্ম নেয়। আপনি আজ যেখানেই থাকুন, হয়তো একটি ছোট মেসে থাকছেন, হয়তো দেনায় ডুবে আছেন, কিংবা হয়তো চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে ক্লান্ত অথবা বিজনেস করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, মনে রাখবেন জে.কে রাউলিং আপনার চেয়েও খারাপ অবস্থায় ছিল। তিনি তিনি যদি ওই অবস্থা থেকে নিজের আইডেন্টিটি বদলে ফেলতে পারেন, তবে আপনি কেন নয়? আইডেন্টিটি পাল্টাতে 1 পয়সাও লাগে না। পাগলাপ্রেনার হওয়ার মানে রাতারাতি কোটিপতি হওয়া নয়। পাগলাপ্রেনার হওয়া মানে হলো পরিবেশের সাথে মাথা নত না করার সিদ্ধান্ত নেওয়া। আপনার চারপাশে দুনিয়াটা এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একসময় স্বাভাবিক হওয়ার মানে ছিল নিরাপদে থাকা, কিন্তু আজকের হাই স্পিড ডিজিটাল যুগে স্বাভাবিক হওয়া মানে হলো আক্ষরিক অর্থেই বিলুপ্ত হয়ে যাওয়া। আপনি যদি সবার মতো চিন্তা করেন, তবে এই এআই আপনার জায়গা দখল করে নেবে। স্বাভাবিক আপনার স্বপ্নগুলো নিয়েই কবরে চলে যাবেন, মাটি চাপা পড়ে যাবে সব। তাই পাগলা যুগ এখনকার শ্রেষ্ঠ স্বাভাবিকতা। স্টেপ বিং নর্মাল বিকজ পাগলামি ইজ দ্য নিউ নর্মাল। কোচ কাঞ্চন। আপনি যেই হন না কেন, একজন চাকরিজীবী, শিল্পী কিংবা গৃহিণী, যখনই আপনি প্রচলিত ভুল নিয়মে অস্বীকার করে নিজের সত্তার উপর দাঁড়িয়ে নতুন কিছু সৃষ্টি করবেন, তখনই আপনি একজন পাগলা প্রেনার। আপনার পাগলামি যদি অন্যের উপকারে আসে এবং কোনো জরাজীর্ণ সিস্টেমকে বদলে দেয়, তবে জেনে রাখুন আপনি আগামীর ইতিহাস। সমাজ আপনাকে গালি দেবে, দিক, ভয়ের কিছু নেই, কারণ লাখো কোটি পাগলারা এখন আপনার সাথেই আছে। পাগলা প্রেরণার সকল পাগলদের সম্মিলিত কণ্ঠস্বর। এজন্যই আমাদের ডাক, দুনিয়ার পাগলা এক হও। তো এটা ছিল 3য় অধ্যায়। ইনশাল্লাহ পরে আমরা 4র্থ অধ্যায় পড়ব, বাচ্চাটাকে বাঁচাও। জন্মেছিলে চিৎকার করে, তবে থামলে কার ভয়ে। 4র্থ অধ্যায় শোনার জন্য আমন্ত্রণ রইল।